দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আজ চলে এসেছি। আগের ভিডিওগুলিতে আমি তৃতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আলোচনা করব চতুর্থ অধ্যায়ে প্রথম অংশ নিয়ে। চতুর্থ অধ্যায়ে রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম। বৈশিষ্ট্য বিশ্লেষণ রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। মানুষ সংঘবদ্ধ হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তাহলে আমরা আজ আলোচনা করছি চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ে প্রথমে রয়েছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলতে পারো, সিপাহী বিদ্রোহ বলতে পারো, জাতীয় বিদ্রোহ। যাই হোক, এই বিদ্রোহটা আমরা পড়বো 1857 সালের বিদ্রোহ বা 1857 সালের মহাবিদ্রোহ বলে। আমি সিপাহী বিদ্রোহ লিখেছি, অনেকে মহাবিদ্রোহ বলে নাও বুঝতে পারো, এই জন্য সিপাহী বিদ্রোহ লিখেছি, কারণ অনেকে ছোটবেলায় সিপাহী বিদ্রোহ পড়ে এসেছে। কোনো অসুবিধা নেই, মহাবিদ্রোহ লেখা যেতে পারে। 1857 সালের মহাবিদ্রোহ। তাহলে এই বিদ্রোহটা বোঝার আগে ভারতের সবথেকে যত বিদ্রোহ হয়েছে তার মধ্যে সবথেকে প্রভাবশালী আদিবাসী বিদ্রোহগুলির মধ্যে নয়, এটা সর্বাত্মক বিদ্রোহ। আদিবাসী বা উপজাতি বিদ্রোহের মধ্যে সাঁওতাল বিদ্রোহ ছিল প্রভাবশালী, কিন্তু এই সিপাহী বিদ্রোহ হচ্ছে সর্বভারতীয় একটা আন্দোলন। সর্বস্তরের মানুষ যোগদান করেছিল, একমাত্র শিক্ষিত বাঙালি সমাজ ছাড়া। এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে। আমরা জানি কি পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধ, পলাশীর আমবাগানে 23শে জুন, তোমরা জানো, পড়েছ। সেই পলাশীর যুদ্ধ সংঘটিত হওয়ার 100 বছর পর এই সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ভারতবর্ষে। পলাশীর যুদ্ধের 100 বছর পর সংঘটিত এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ একটি সর্বাত্মক বিদ্রোহ বা আন্দোলন। এই বিদ্রোহ কার সময় হয়েছিল? ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের শাসনকালে সংঘটিত হয়েছিল, যা আমরা মহাবিদ্রোহ বলে জানি। তাহলে এই বিদ্রোহ কেন সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহের কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শোষণ বা রীতিনীতির মধ্যে নিহিত আছে। এই বিদ্রোহের কারণ আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আসব সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি। তাহলে কোনো একটা বিদ্রোহ সংগঠিত হয় ঠিক, কিন্তু সেই সময়ে কারণটা নিহিত থাকে না, বা সেই সমকালীন সময়ে কিন্তু কারণ আবর্তিত হয় না। তার অনেকটা আগে থেকে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি হতে থাকে, পটভূমি তৈরি হতে থাকে। ঠিক সেভাবে এই মহাবিদ্রোহের কিন্তু পটভূমি দীর্ঘদিন ধরে পলাশীর যুদ্ধের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে করে এর পটভূমি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল। তার একটা পটভূমি হচ্ছে সত্য বিলোপ নীতি। সাম্রাজ্যবাদী শাসক বা সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই নীতি চালু করেছিলেন 1848 খ্রিস্টাব্দে। এই নীতি, সত্য কথার অর্থ হচ্ছে অধিকার বিলোপ হয়ে যাবে এমন নীতি। কে চালু করেছিলেন? ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। তিনি ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী। তিনি এই নীতিতে বলেছিলেন, যেসব ভারতীয় রাজার
নিজস্ব সন্তান থাকবে না, সেই রাজার মারা গেলে তার রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংরেজ শাসকের অধীনে হয়ে যাবে, মানে সত্য তার বিলোপ হয়ে যাবে, সেই রাজার সত্য বিলোপ হয়ে যাবে। মানে তার যদি নিজস্ব সন্তান না থাকে, দত্তক নেওয়া চলবে না, তাহলে সেই রাজা মারা গেলে তার যেহেতু পুত্র সন্তান নেই, তাই তার অধিকার, সেই রাজ্যের উপর তার অধিকার খর্ব হয়ে যাবে, বিলোপ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তখন সেই রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাবে। এই যে প্রবল সাম্রাজ্যবাদী একটা নীতি, এই নীতির ফলে ভারতীয় রাজন্যবর্গ সহ বিভিন্ন জমিদার গোষ্ঠী কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ফেটে পড়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ক্ষোভ জন্ম লাভ করেছিল। এটা গেল মহাবিদ্রোহের একটি অন্যতম কারণ। এই সত্যবিলোপ নীতি দ্বারা কিন্তু অযোধ্যা বলো, ঝাঁসি, তাঞ্জোর, ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলা যায়, সত্যবিলোপ নীতির দ্বারা বিভিন্ন ধরনের যে আশেপাশের যে অঞ্চল ছিল, বিশেষ করে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যেখানে যেখানে শাসন করত, সর্বত্র শাসন করত, কিন্তু কোনো বিভিন্ন জায়গায় কেন্দ্র ছিল, তাদের মেন ঘাঁটি ছিল, তার আশেপাশের এলাকাগুলো, যে ওই এলাকাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো কিন্তু তারা দখল করে নিয়েছিল। এর মধ্যে অযোধ্যা আছে, ঠিক আছে। অযোধ্যা রাজ্যটি কিন্তু কুশাসনের অজুহাতে কিন্তু গ্রাস করা হয়েছিল। সত্যবিলোপ নীতির মধ্যে একটা শর্ত ছিল কুশাসনের অজুহাত, ঠিক আছে। তা এই অযোধ্যা রাজ্যটি কিন্তু গ্রাস করা হয়েছিল। তারপরে ঝাঁসি রাজ্যটা, যে লক্ষ্মীবাইয়ের যে রাজ্য, সেটা গ্রাস করা হয়েছিল। এইভাবে বিভিন্ন রাজ্য কিন্তু এই সত্যবিলোপ নীতির মানে করগ্রাসে কিন্তু পরিণত হয়েছিল। ফলে সেখানকার রাজারা কিন্তু, রাজন্যবর্গ কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। এটা হলো সত্যবিলোপ নীতি। 2 নম্বর পয়েন্টে আসছি ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ। ব্রিটিশরা অর্থনৈতিক শোষণ করেছিল ভারতীয়দের উপর। অর্থনৈতিক শোষণ, ব্রিটিশরা অর্থনৈতিক শোষণ চালিয়েছিল কাদের উপরে? না, ভারতীয়দের উপরে। তোমরা পড়েছো ড্রেন অফ ওয়েলথ, সম্পদের বহির্গমন। ভারত থেকে পলাশির যুদ্ধের পর থেকে ভারতবর্ষ থেকে যে তাদের যে আয় হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই আয় বা সেই বিপুল পরিমাণ সম্পদ কিন্তু ইংল্যান্ডে চালান হয়ে গিয়েছিল, যাকে পলাশির লুণ্ঠন বলা হয়। ব্রুকস অ্যাডামস, ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস একে পলাশির লুণ্ঠন বা পলাশি স্প্লেন্ডার বলে অভিহিত করেছিলেন। সেই অর্থনৈতিক শোষণ, ভারত থেকে বিপুল পরিমাণ সম্পদ ইংল্যান্ডে চালান হয়েছিল, ড্রেন অফ ওয়েলথ, সম্পদের বহির্গমন হয়েছিল। ফলে ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের একেবারে সর্বহারা করে দিয়ে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিয়েছিল। তারপরে নানা ধরনের তাদের চাষবাস করাতো, তাদের খাটুনি পরিশ্রম করাতো, কিন্তু তাদের মজুরি দিত না। এটা এইভাবে অর্থনৈতিক শোষণ তারা চালিয়েছিল। তোমরা জানো নীল বিদ্রোহের সময় তাদের যেভাবে কঠোর পরিশ্রম করানো হতো, সেই পরিমাণে মজুরি তাদের দেওয়া হতো না। এইভাবে বিভিন্নভাবে ভারতীয়দের উপর অর্থনৈতিক শোষণ চালানো হয়েছিল। এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভ জমা হয়েছিল। 3 নম্বর আলোচনা করতে পারি যে ভারতীয়দের প্রতি ঘৃণা। ভারতীয়দের প্রতি ঘৃণা, তাহলে সিপাহী বিদ্রোহের একটি অন্যতম কারণ হলো ভারতীয়দের প্রতি ঘৃণা। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ সরকার ভারতীয়দের কেন ঘৃণা করতে, ইংরেজরা বা ফিরিঙ্গিরা কেন ভারতীয়দের ঘৃণা করতো? তারা ভারতীয়দের মনে করতো অসভ্য, নিচু জাত, ঠিক আছে, এরা অশিক্ষিত, বর্বর, ইতর, এইসব বলে বিবেচনা করতো। এরা সবসময় ঘৃণার চোখে দেখতো। এমনকি তারা তাদের নির্দিষ্ট ভালো ভালো রাস্তা দিয়ে চলতে দেওয়া যেত না, ঠিক আছে, তাদেরকে আলাদা রাস্তা দিয়ে যেতে হতো। তাদের সমস্ত অফিসে বা কোনো ক্লাবে বলো, কোনো সরকারি দপ্তরে, সেখানে প্রবেশ করতে দেওয়া যেত না। এমনকি তোমরা আগেও জেনেছো যে ইউরোপিয়ান ক্লাবগুলো ছিল, যে সেই ক্লাবগুলিতে কিন্তু লেখা থাকতো যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। তার মানে এই লাইনগুলি থেকে বা এই কথাগুলি থেকে কিন্তু বোঝা যায় যে ভারতীয়দের তারা কতটা ঘৃণা করত, অবজ্ঞার চোখে দেখত। ফলে ভারতীয়দের প্রতি এই ঘৃণা কিন্তু একদিন ভারতীয়দের মনে ক্ষোভ জমা করেছিল। এটা একটা মহাবিদ্রোহের একটা অন্যতম কারণ। আরও সামরিক বাহিনীতে বৈষম্য। সামরিক বাহিনীতে বৈষম্য,
ভারতীয় ইংরেজ সামরিক বাহিনীতে কারা কারা ছিল? ইংরেজরা ছিল, ভারতীয় যে যারা সিপাহী তারা ছিল, কিন্তু দুজনের কিন্তু একটু আলাদা ভাবে দেখা হতো, দুদিনের মধ্যে একটা বৈষম্য ছিল, একটা বায়াসনেস ছিল কিন্তু তাদের মধ্যে। তো কিরকম না, ইংরেজদের প্রমোশন করানো হতো, ইংরেজ সেনাদের প্রমোশন করানো হতো, ভারতীয়দের করানো হতো না। ইংরেজ সেনাদের কিন্তু মজুরিটা একটু বেশি ছিল, ভারতীয়দের মজুরিটা কিন্তু কম ছিল, ঠিকমতো মাইনে দেওয়া হতো। তারপরে ওখানে তাদেরকে নিচু নজরে দেখা হতো। এরকমভাবে সামরিক বাহিনীতে কিন্তু বৈষম্য চলে এসেছিল। ফলে সেনারাও কিন্তু, ভারতীয় সেনারা কিন্তু যারা ব্রিটিশ বাহিনীতে কর্মরত ছিলেন তারাও কিন্তু ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু ভালো নজরে দেখতো না। 5 নম্বর কারণ আসতে পারি যে ধর্মীয় অসন্তোষ। ধর্মীয় অসন্তোষ হিসেবে কি দেখা যায়? ভারতীয়দের মধ্যে একটা ধর্মীয় ক্ষেত্রে একটা অসন্তোষ ছড়িয়ে দেওয়া হয়েছিল, একটা মানে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ, ঠিক আছে। তারপরে যে খ্রিস্টান মিশনারিরা এসে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাবাহিনী ছিল তার মধ্যে খ্রিস্টান বাণী প্রচার করা, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা। এর ফলে ভারতীয় সেনাবাহিনীতে যে মুসলমান সেনা ছিল, হিন্দু সেনা ছিল, এদের মধ্যে কিন্তু একটা বৈষম্য চলে এসেছিল, এই অসন্তোষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। এটাও কিন্তু একটা মহাবিদ্রোহের অন্যতম কারণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তারপরে যে সামাজিক কারণ, 6 নম্বর হচ্ছে সামাজিক কারণ। এগুলো কিন্তু মহাবিদ্রোহের এক একটা কারণ, ছোট ছোট করে পড়বে, কারণ অপশনওয়ালা প্রশ্ন আসতে পারে। সামাজিক কারণের মধ্যে কি, ভারতীয় সমাজে আমরা জানি তৎকালীন সময়ে যে বাল্য বিবাহ, বহু বিবাহ, সতীদাহ প্রথা, তারপরে হচ্ছে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, আরও নানা ধরনের কুসংস্কার ভারতীয় সমাজে প্রচলিত ছিল। সেখানে কিন্তু ভারতীয় গভর্নর জেনারেল যারা ছিল তারা কিন্তু সেখানে ইন্টারফেয়ার করতে শুরু করে, সেখানে নাক গলাতে শুরু করে। ফলে ভারতীয়রা কিন্তু এটা ভালো নজরে দেখতো না। বিশেষ করে কট্টর হিন্দু সনাতন যারা ছিল তৎকালীন সময়ে, মানে কি বলা যায়, যারা হিন্দু ধর্মকে এইসব কুসংস্কারচ্ছন্নে জর্জরিত করে রাখতে চেয়েছিল, তারা কিন্তু ভালো নজরে দেখতো না। পরবর্তী ক্ষেত্রে লর্ড ডালহৌসি বলছি কেন, ওই যে উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন, ডালহৌসি করেছিল ওখানে বিধবা বিবাহ আইন প্রবর্তন। এগুলো কিন্তু ভারতীয় সমাজ কিন্তু ভালো নজরে দেখেনি। ফলে কি, ভারতের কিছু মানুষ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বা ইংরেজদের বিরুদ্ধে কিন্তু এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল। তার ফলে তাদের ক্ষেত্রেও সেখান থেকেও কিছু কিছু ক্ষোভ তাদের মধ্যে জমা হয়েছিল। এটা হচ্ছে সামাজিক কারণ। তারপর আসতে পারি প্রত্যক্ষ কারণ, এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে। এই সকল কারণে যখন ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভ জমা হয়েছিল, তখন কিন্তু এই প্রত্যক্ষ কারণটা এসে কিন্তু মহাবিদ্রোহকে একদম অনিবার্য করে তুলেছিল। প্রত্যক্ষ কারণ কি, একদম কি বলা যায়, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একদম যেটা এসে একদম বিদ্রোহটা সুপ্ত অবস্থায় ছিল সেটাকে একদম জাগরিত করে দিয়েছিল। এই প্রত্যক্ষ কারণের মধ্যে আমরা সিপাহী বিদ্রোহের কি জানতে পারি? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা জানতে পারি যে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল প্রবর্তন কিন্তু সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচিত হয়। এনফিল্ড রাইফেলের প্রবর্তন, এনফিল্ড রাইফেলের প্রবর্তন। তাহলে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রবর্তন কিন্তু আমরা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচনা করতে পারি। এনফিল্ড রাইফেলটা কি ছিল, এটা কেন এই রাইফেলটা এসে ব্রিটিশ সেনাবাহিনীতে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছিল? এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজটা ছিল, এরকম যে গুলির মোড়কটা ছিল, ওটা একটা খোলস ছিল। ওই খোলসটা একটা মানে চামড়া জাতীয় পদার্থ দিয়ে, পাতলা চামড়া জাতীয় পদার্থ দিয়ে তৈরি ছিল। সেই খোলকটা এরকম দাঁতে কেটে, এই খোলকটা কেটে গুলিটা বের করে টোটাটা ভরতে হতো বন্দুকে। কিন্তু ওই সময় গুজব রটে গিয়েছিল যে এই খোলসটি নাকি গরু ও শূকরের চর্বি দিয়ে বানানো ছিল। ফলে ভারতীয় সিপাহীরা যারা হিন্দু ছিল, যারা মুসলিম ছিল, এরা সবাই কিন্তু ধর্মনাশের ভয়ে, নিজ নিজ ধর্মনাশের একটা ভয় তাদের মধ্যে কাজ করেছিল। ফলে ভারতীয় সিপাহীরা কিন্তু এ বিষয়ে ক্ষোভে ফেটে পড়েছিল, যেটাই হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রবর্তন। ঠিক আছে, তোমরা পড়বে যে প্রত্যক্ষ কারণ হিসেবে এনফিল্ড রাইফেলের প্রবর্তন, এটা কিন্তু এমসিকিউ খুব আসে, 2 নম্বরেরও আসে।
খুব যে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কোনটি বলে অপশান এভাবে আসে। তাহলে এই সকল কারণে যখন ভারতীয়দের মধ্যে ক্ষোভ জমা হয়েছিল তখন এনফিল্ড রাইফেল প্রবর্তন ব্রিটিশ সেনাবাহিনীতে কিন্তু সে বিদ্রোহের ঝড় বয়ে নিয়ে এসেছিল। ঠিক আছে, এই গেল আমাদের সিপাহী বিদ্রোহ কেন সংঘটিত হয় তার কারণগুলো। এরপরে আমরা আসব এই বিদ্রোহ মানে সূচনা কিভাবে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, কেন্দ্র কি ছিল, নেতৃত্ব কারা ছিল, এগুলো আমরা একে একে আমরা পড়ব। তাহলে এবার আমরা সিপাহী বিদ্রোহের কারণটা পড়ে নিলাম। এবার আসছি সিপাহী বিদ্রোহের সূচনা ও বিস্তার। সূচনা ও বিস্তার কিভাবে সূচনা হয়েছিল? তাহলে আমরা জানি সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদের বহরমপুরে 26শে ফেব্রুয়ারি 1857 খ্রিস্টাব্দ। 1857 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি 1857 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি কোথায় হয়েছিল? মুর্শিদাবাদের বহরমপুরে। তাহলে এটা গেল সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এরপরে ঠিক 29 মার্চ শুরু হয়েছিল ব্যারাকপুরে। মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ শুরু করেছিল ব্যারাকপুরে। এই মঙ্গল পাণ্ডে ছিলেন 34 নং নেটিভ ইনফ্যান্ট্রির সদস্য। ঠিক আছে, 34 নং রেজিমেন্টের সদস্য ছিলেন এই মঙ্গল পাণ্ডে। ইনি 29 মার্চ ব্যারাকপুরে সেনা ছাউনিতে বিদ্রোহ শুরু করেছিলেন। এইভাবে এই কিন্তু বিদ্রোহ শুরু হয়ে যায়। 26শে ফেব্রুয়ারি শুরু হয় মুর্শিদাবাদের বহরমপুরে, 29 মার্চ শুরু হয় ব্যারাকপুরে। কে করেছিলেন? মঙ্গল পাণ্ডে। এবং তিনি বিদ্রোহ শুরু করে এই রেজিমেন্টের যিনি মেজর জেনারেল ছিলেন তাকে কিন্তু গুলি করেছিলেন। ফলে সিপাহী বিদ্রোহ কিন্তু এই সময় কিন্তু মারাত্মক আকার ধারণ করতে থাকে। এই মঙ্গল পাণ্ডেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই মেজরকে হত্যা করার অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। ইনিই ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তাহলে মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। ইনি মেজর জেনারেলকে হত্যা করেছিলেন। ভারতীয় রেজিমেন্টে বিশেষ করে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রি সদস্য মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহ ঘোষণা করে শহীদ হন। তিনিই ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। 29 মার্চ ব্যারাকপুরে শুরু হয়। তারপরে 10ই মে শুরু হয় 10ই মে শুরু হয়েছিল মিরাটে। তারপরে 11ই মে দিল্লিতে। এইভাবে কিন্তু বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। মিরাট কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। তোমরা বলো সিপাহী বিদ্রোহের কেন্দ্র যদি ম্যাপ পয়েন্টিংও আসে ইতিহাসে, মিরাট কিন্তু দেখাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা মিরাট। ঠিক আছে, 11ই মে দিল্লিতে দেখাতে পারো, ঝাঁসি দেখাতে পারো। ঠিক আছে, তাহলে 10ই মে মিরাটে, 11ই মে দিল্লিতে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এইভাবে এরপর পরপর এই যে এই কেন্দ্রগুলিতে ছড়িয়ে, প্রথমে মুর্শিদাবাদে, তারপরে ব্যারাকপুরে, তারপরে মিরাটে, তারপর দিল্লিতে, এইভাবে তারপর কিন্তু অযোধ্যায়, ঠিক আছে, তারপর হচ্ছে এলাহাবাদে, তারপর হচ্ছে ঝাঁসিতে, ঠিক আছে, বিহারে, এইসব এলাকায় কিন্তু সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়তে থাকে। আর থেমে থাকেনি, সারা ভারতে সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়তে থাকে। ফৈজাবাদে, বিহারে ফৈজাবাদে এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। এই সব কেন্দ্রগুলিতে কারা কারা নেতৃত্ব দিতে শুরু করে?
এইসব কেন্দ্রগুলিতে নেতৃত্ব দিতে শুরু করে। ব্যারাকপুরে তো বললাম মঙ্গল পাণ্ডে, মিরাটে, দিল্লিতে, এইসব জায়গায় বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এবারে আমরা প্রথমে জানি দিল্লির দ্বিতীয় বাহাদুর শাহ, দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ইনি দিল্লিতে কিন্তু বিদ্রোহ শুরু করেছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। প্রথম মুঘল সম্রাট বাবর, তাই না? তারপরে আমরা এই একে একে বাবরের পরে হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে জাহাঙ্গীর, এইভাবে কিন্তু পরপর আসতে থাকে মুঘল সম্রাট। ইনি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, ছিলেন শেষ মুঘল সম্রাট। ইনি দিল্লিতে ছিলেন। ইনি দিল্লিতে বসে কিন্তু এই ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেনা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাহলে এই দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি থেকে, এনাকে কিন্তু পরে গ্রেপ্তার করে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল, সেটা পরের খবর। কিন্তু এইটুকু জানো, দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। তাহলে ইনি দিল্লিতে করেছিলেন। যেমন বিহারের কুনওয়ার সিং, ঠিক আছে, বিহারের কুনওয়ার সিং। তারপরে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। কানপুরের নানা সাহেব, কানপুরের হচ্ছে নানা সাহেব। কুনওয়ার সিং বিহারের হয়ে গেল। কানপুরের নানা সাহেব ও তাতিয়া টোপি। তাহলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কানপুরের নানা সাহেব ও তাতিয়া টোপি, এদের এই যে নানা সাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধুন্ধু পন্থ, আর তাতিয়া টোপি হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি আসল নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, জেনে রেখো। তাহলে আমরা কি জানলাম? এইসব এলাকাতে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। নেতৃত্ব কারা দিয়েছিল? ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ব্যারাকপুর সেনা ছাউনির সিপাহী মঙ্গল পাণ্ডে, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, বিহারের কুনওয়ার সিং, ফৈজাবাদের মৌলভী আবদুল্লাহ, অযোধ্যার বেগম হজরত মহল, অযোধ্যার যে নবাব ছিলেন তার বেগম, অযোধ্যার নবাবের পত্নী বেগম হজরত মহল কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই দুজন, এই দুজনের নাম ভালো করে মনে হয়, দুজন কিন্তু নেত্রী ছিল, আর বাদবাকি সব নেতা। হজরত মহল, লক্ষ্মীবাই, এরা কিন্তু নেত্রী ছিল, ঠিক আছে। এরা কিন্তু বিদ্রোহে নেতৃত্ব দান করেছিল। তা বিদ্রোহের নেতৃত্ব দান আমরা পড়লাম। এই বিদ্রোহ কি সফল হয়েছিল? এই বিদ্রোহ সফল হয়নি। এই বিশাল আন্দোলন, গণজাগরণ কিন্তু সফল হয়নি। ব্রিটিশদের কাছে এই বিদ্রোহ দমিত হয়ে গিয়েছিল, ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল। কেন? এই বিদ্রোহের ব্যর্থতার কি কারণ আছে? এই বিদ্রোহের ব্যর্থতার যদি কারণ আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই বলা যায় যে এই বিদ্রোহের কিন্তু সর্বভারতীয় কোনো পরিকল্পনা ছিল না। ব্যর্থতার কারণ, তাহলে বিদ্রোহের কোনো সর্বভারতীয় পরিকল্পনা ছিল না। 2 নম্বর, বিক্ষিপ্তভাবে, মানে যখন যেখানে পারে সেখানে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, বিস্তার লাভ করেছিল। বিক্ষিপ্তভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, বিক্ষিপ্তভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, একসাথে হয়নি কোথাও, বিক্ষিপ্তভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। 3 নম্বর কি? যোগ্য নেতৃত্বের অভাব ছিল। কি? যোগ্য নেতৃত্বের অভাব ছিল। এই যোগ্য নেতৃত্বের অভাব ছিল। কোনো নেতা ঠিকমতো, কোনো নেতার সাথে কোনো নেতার কানেকশন ছিল না, যে যখন যেখান থেকে পেরেছে আন্দোলন শুরু করে দিয়েছে। ফলে তাদের কোনো অ্যাম্বিশন নেই, লক্ষ্য নেই। তাহলে 3 নম্বর কি? এদের লক্ষ্যের অভাব ছিল, নির্দিষ্ট লক্ষ্যের অভাব ছিল।
নির্দিষ্ট লক্ষ্যের স্থিরতা ছিল না। 4 নম্বর কি? 4 নম্বর হতে পারে ইংরেজদের তো আধুনিক যুদ্ধাস্ত্রের কি বলা যায় মজুদ ছিল, কিন্তু ভারতীয় যে যারা বিদ্রোহী ছিল বা ভারতীয় যারা নেতা ছিল তাদের কিন্তু আধুনিক সমরাস্ত্রের অভাব ছিল। তাহলে কি বলা যায়, আধুনিক রণকৌশল ও যুদ্ধাস্ত্রের অভাব, আধুনিক রণকৌশল ও যুদ্ধাস্ত্রের অভাব ছিল। এইগুলো কিন্তু সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ হিসেবে আমরা দেখতেই পারি। তাহলে বিদ্রোহের কোনো বিদ্রোহের সর্বভারতীয় পরিকল্পনা ছিল না, তারা কি করবে পরবর্তী ক্ষেত্রে। বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যোগ্য নেতৃত্বের অভাব ছিল, নির্দিষ্ট লক্ষ্য ছিল না, লক্ষ্যের কোনো স্থিরতা ছিল না, নির্দিষ্ট লক্ষ্য ছিল না, আধুনিক রণকৌশল ও যুদ্ধাস্ত্রের অভাব ছিল ভারতীয়দের। তাই ভারতীয় জনগণের বা বলো ভারতীয় রাজন্যবর্গের যে আন্দোলন, এটা কিন্তু পরাজিত হয়েছিল বা ইংরেজদের কাছে হার মেনেছিল। তাহলে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ পড়িয়ে দিলাম। এবার আসবো সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র মানে গত 2026 মাধ্যমিকে বড় প্রশ্ন 8 নম্বরে এসে গেছে। তাই সিপাহী বিদ্রোহের প্রকৃতি থেকে আমরা এমসিকিউ বেস প্রশ্ন করব, বড় প্রশ্ন আমরা করব না। এমসিকিউ বেস প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি, খেয়াল করো। তাহলে আসি সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র নিয়ে। সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র নিয়ে চলে এসেছি। সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্রের মধ্যে আমরা বলতে পারি যে সিপাহী বিদ্রোহ কিন্তু সব ভারতীয় বিজ্ঞান মানে পণ্ডিত মহল বা ঐতিহাসিক মহল কিন্তু এক নজরে দেখেনি সিপাহী বিদ্রোহকে। কেউ কেউ বলেছেন এই বিদ্রোহ সিপাহীরা শুরু করেছিল, তাই এটি সিপাহী বিদ্রোহ। আবার কেউ কেউ বলেন যে এই বিদ্রোহ যেহেতু মানে গণজাগরণ হয়েছিল তাই এটি জাতীয় বিদ্রোহ। আবার কেউ কেউ বলেন এটি প্রথম ভারতের স্বাধীনতার সংগ্রাম। আবার কেউ বলেন জমিদার সামন্ত শ্রেণী এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাই এটি সামন্ত বিদ্রোহ। তাহলে আমরা কোনটাকে বেশি মানে কি বলা যায় প্রেফার করব, সে প্রেফারেন্স দেব আমরা কোনটাকে। আমরা ওইভাবে কোনো কিছু প্রেফারেন্স দিতে পারি না, আমরা কারা কি বলেছেন সেটা আমরা শুনবো। যে প্রথমে কারা বলেছেন, এটা কারা বলেছেন যে সিপাহী বিদ্রোহ, কারা বলেছেন সিপাহী বিদ্রোহ? না ইংরেজ ঐতিহাসিক জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স, এরা গেল ইংরেজ ঐতিহাসিক। এরা কি বলেছে? জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স, এরা বলেছে ভারতীয় সিপাহীরা যেহেতু এই বিদ্রোহে অংশ নেয় তাই এটি সিপাহী বিদ্রোহ। এর সাথে সাথে তাল মিলিয়েছে কারা? ভারতীয় যে পণ্ডিত মহল, কিছু সাহিত্যিক পণ্ডিত মহল যারা ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, তারা কিছু, যেমন অক্ষয় কুমার দত্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ইংরেজ ঐতিহাসিক লরেন্স, জন সিলি, চার্লস রেক্স, এরা তো সিপাহী বিদ্রোহ বলেছে। এর সাথে সাথে তাল মিলিয়েছে অক্ষয় কুমার দত্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, আরো একজন আছে দাদাভাই নৌরুজি, ইনি বৃদ্ধ ছিলেন তাই একে দাদাভাই বলো, দাদাভাই নৌরুজি। এরা কিন্তু বলেছে যে ভারতীয় সিপাহীরা যেহেতু এই বিদ্রোহ শুরু করেছিল তাই এটি সিপাহী বিদ্রোহ। তাহলে এই পরীক্ষা আসতে পারে যে সিপাহী বিদ্রোহ 1857 সালের মহাবিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ আখ্যা দেন। এখান থেকে যে কোনো একটা নাম তুলে অপশন থাকতে পারে, এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, পড়তে হবে সিপাহী বিদ্রোহ কারা বলেছেন। এবারে আসছি 2 নম্বর, জাতীয় বিদ্রোহ কারা বলেছেন।
জাতীয় বিদ্রোহ যেমন ইংরেজ ঐতিহাসিক আউট্রাম, রবার্টসন, ডিসরেইলি, আউট্রাম, রবার্টসন, ডিসরেইলি এরা কিন্তু বলেছে এটি জাতীয় বিদ্রোহ, যেহেতু গণজাগরণ হয়েছিল, এখানে সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল, তাই এরা বলেছে, আউট্রাম, রবার্টসন, ডিসরেইলি এরা কিন্তু বলেছে এটি একটি, এই ডিসরেইলি ছিল কিন্তু ইংল্যান্ডের টরি পার্টির নেতা, তিনি বলেছেন এই ভারতের 1857 সালের মহাবিদ্রোহ জাতীয় বিদ্রোহ। এর সাথে সাথে তাল মিলিয়েছে কে, আমরা জানি কার্ল মার্কস। ইনিও কার্ল মার্কস কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন এটি জাতীয় বিদ্রোহ। দ্ব্যর্থহীন মানে কোনো কিছু কথা না ভেবে একদম ডাইরেক্ট বলে দিয়েছেন এটা জাতীয় বিদ্রোহ, কোনো কিছু চলবে না এর পাশাপাশি, এটা যেহেতু গণজাগরণ এটা জাতীয় বিদ্রোহ। কার্ল মার্কস দ্ব্যর্থহীন ভাষায় একে জাতীয় বিদ্রোহ বলেছেন। জাতীয় বিদ্রোহের অন্যতম সমর্থক ছিলেন কার্ল মার্কস, প্রধান সমর্থক বলা যেতে পারে। তাহলে এটা গেল সিপাহী বিদ্রোহ কারা বলেছেন, জাতীয় বিদ্রোহ কারা বলেছেন। এবার আসছি ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলে কারা অভিহিত করেছেন। ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম কারা বলেছেন। ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম কারা বলেছেন। তাহলে 1857 সালের বিদ্রোহকে কারা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন। বিনায়ক দামোদর সাভারকার, বীর স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকার কি বলেছেন না, এটি 1857 সালের বিদ্রোহ হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম। বিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। তারপরে আছে ডক্টর সুশোভন সরকার, ডক্টর সুশোভন সরকার। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিডি সাভারকার এরা কিন্তু ভারতের স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করেছেন এই 1857 সালের মহাবিদ্রোহকে। এবার আসছি লাস্ট, সামন্ত শ্রেণীর বিদ্রোহ কারা বলেছেন। জমিদাররা অংশগ্রহণ করেছিল, সামন্তরা অংশগ্রহণ করেছিল, তাই এই বিদ্রোহকে বলেছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ। কারা বলেছেন এই সামন্ত শ্রেণীর বিদ্রোহ। রমেশচন্দ্র মজুমদার, তোমরা জানো জাতীয়তাবাদী ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, আর.সি. মজুমদার, ইনি কিন্তু 1857 সালে বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তারপর আসছে রজনীপাম দত্ত, রজনীপাম দত্ত, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, ডক্টর সুশোভন, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, এরা কিন্তু এই তিনজন কিন্তু সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে অভিহিত করেছেন 1857 সালের মহাবিদ্রোহকে। তাহলে কারা কারা করেছেন এগুলো কিন্তু ভালো করে নোট করে নেবে। সামন্ত শ্রেণীর বিদ্রোহ কারা বলেছেন, ডক্টর রমেশচন্দ্র মজুমদার জাতীয়তাবাদী ঐতিহাসিক, এই যে ভারতীয় ঐতিহাসিক, রজনীপাম দত্ত, ডক্টর সুরেন্দ্রনাথ সেন। এই সুরেন্দ্রনাথ সেনের একটা গ্রন্থ আছে 1857, এই গ্রন্থটা কিন্তু পরীক্ষা আসে। 1857 গ্রন্থটি কার লেখা, ডক্টর সুরেন্দ্রনাথ সেনের লেখা। ঠিক আছে, তাহলে এই এরা কিন্তু সামন্ত শ্রেণী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই গেল আমাদের সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, এই গেল আমাদের সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। সামন্ত শ্রেণীর বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম। ঠিক আছে, তাহলে আশা করি চরিত্রটা বুঝতে পেরেছো। সিপাহী বিদ্রোহের চরিত্র আমরা পড়ে নিলাম। এবার আসছি সিপাহী বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। এটা কিন্তু 4 নম্বরের পরীক্ষায় আসে।
শিক্ষিত বাঙালি সমাজ বা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এই সিপাহী বিদ্রোহকে কোন নজরে দেখেছিল, তাদের ভূমিকা কি ছিল এই বিদ্রোহের সময়, এটা কিন্তু 4 নম্বরের পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট আছে তোমাদের 2027 মাধ্যমিকে। 1817 সালের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজ কিন্তু যোগদান করেননি, তারা এক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় ছিলেন, তারা কিন্তু অবজার্ভ করেছিলেন শুধু, আর সমালোচনা করেছিলেন। আর কি করবে, যারা দর্শক তারা কি করে, ভালো মন্দ বিচার করে, নিজেরা অংশ নেয় না কিন্তু অন্যের সমালোচনা করতে ভালোবাসে। তাই শিক্ষিত বাঙালি সমাজ কিন্তু এই সিপাহী বিদ্রোহকে বা মহাবিদ্রোহকে কিন্তু সমালোচনা করেছেন এবং খুব খারাপ দৃষ্টিতে, নিন্দার দৃষ্টিতে দেখেছেন। সংবাদ প্রভাকর পত্রিকা, সংবাদ ভাস্কর পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, তারপরে হচ্ছে যে হুতম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংয়ের এইসব গ্রন্থ থেকে কিন্তু, এইসব পত্রিকা গ্রন্থ থেকে কিন্তু এই শিক্ষিত বাঙালি সমাজ কেমন ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু তা হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল। তারা মনে করত যে ইংরেজ শাসন তো আমাদের পক্ষে, ভারতীয়দের পক্ষে কল্যাণকর, সুতরাং তাদের বিরুদ্ধে কেন আমরা বিদ্রোহে ফেটে পড়ব। এই জন্য কিন্তু জমিদার রাজন্যবর্গের বিরোধিতা করেছিল শিক্ষিত সমাজ। আমাদের অরবিন্দ ঘোষের মাতামহ রাজনারায়ণ বসু, তিনি একজন ভালো তখনকার দিনের নামকরা ব্যক্তিত্ব, তিনি কিন্তু এই সিপাহী বিদ্রোহের অন্যান্য বাঙালি সমাজের মতো, বাঙালি নেতৃত্বের মতো কিন্তু তিনিও এই বিদ্রোহের সমালোচনা করেছেন, নিন্দা করেছেন, যে ভারতীয় রাজন্যবর্গের উচিত হয়নি ইংরেজ শাসনের বিরুদ্ধে এভাবে ক্ষোভ প্রকাশ করা, বিদ্রোহে সংগঠিত আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তারপরে আমরা আসি সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে ভারতীয় রাজন্যবর্গের সমালোচনা করে, সিপাহী বিদ্রোহের সমালোচনা করে বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন, প্রকাশ করেছিলেন। এইভাবে কিন্তু ভারতীয় সিপাহীদের সমর্থন তারা করেননি, বরঞ্চ ইংরেজ সরকারের জয় কামনা করে ভারতীয়দের কিন্তু পরাজয় কামনা করেছিলেন। ইংরেজ সরকার, তারা সবসময় প্রচেষ্টা চালাতো যে শিক্ষিত সমাজ যে যা হোক করে ইংরেজ সরকারের যেন জয় হয়, ভারতীয়রা যেন হেরে যায়, কারণ ইংরেজ সরকার ভারতীয়দের নাকি কল্যাণ করতে এসেছে। যাই হোক, এটা গেল শিক্ষিত বাঙালি সমাজ, এই আমাদের চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, সেই বিদ্রোহকে কোন নজরে দেখেছিল, নিচু নজরে না উঁচু নজরে, তোমরা বুঝতেই পারছো তারা নিচু নজরে দেখেছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। তা আমাদের মোটামুটি সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনা হয়েছে, ভালো, তোমরা স্টাডি করবে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী অংশ নিয়ে। পরের ভিডিওতে আমরা ওই মহারানীর ঘোষণাপত্র থেকে শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো করো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো।